আমরা আয়তঘন বা সমকোণী চৌপল নিয়ে আলোচনা করছি। আজকে প্রথম যে অঙ্কটি করব সেটা হলো একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। আবার বলছি, একটি চায়ের বাক্স আছে যার ভেতরের দিকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সের ওজন, ভেতরে চা যদি ভর্তি থাকে তখন তার ওজন 52 কেজি 350 গ্রাম। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, এই যে চায়ের ওজন মানে হচ্ছে, চা ভর্তি বাক্সের ওজন মানে হচ্ছে এখানে চা রয়েছে এবং তার সাথে কিন্তু আমাদের ওই বাক্স আছে, এই দুটো মিলেই হচ্ছে আমাদের 52 কেজি 350 গ্রাম। কিন্তু যদি খালি থাকে তাহলে বাক্সটির ওজন হয় 3.75 কেজি, অর্থাৎ 3 কেজি 750 গ্রাম। যদি ভেতরে কোনো চা না থাকে, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে এইবার চায়ের আয়তন আমাকে বের করতে হবে। চায়ের আয়তন কত? তাহলে প্রথমে হচ্ছে চায়ের আয়তন। এখানে আমরা কি পেরব? বাক্সের ভেতরের দিকের আয়তন। বাক্সের ভেতরের দিকের আয়তনের সূত্র আছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের কি কি দেওয়া রয়েছে আমরা জানি। 7.5 ডেসিমিটার ইন্টু 6 ডেসিমিটার ইন্টু আমাদের দেওয়া রয়েছে 5.4 ডেসিমিটার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা বেরিয়ে যাবে 243 ঘন ডেসিমিটার। করে দেখবে এটার উত্তর হয়ে যাবে 243 ঘন ডেসিমিটার। ঠিক আছে? তাহলে চায়ের ওজন, এখন হচ্ছে চায়ের ওজন কি করে পাবো আমরা? চা সমেত বাক্সের ওজন মাইনাস খালি বাক্সের ওজন তাহলে চা সমেত বাক্সের ওজন আমরা পেয়েছিলাম 32 কেজি 52 কেজি 350 গ্রাম। ঠিক আছে, মাইনাস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3.75 কেজি। তাহলে এখান থেকে টোটাল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পারবো 48.6 কেজি। তাহলে শুধু চায়ের ওজনটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে চায়ের ওজন হচ্ছে 48.6 কেজি আর চায়ের আয়তন হচ্ছে 243 ঘন ডেসিমিটার। এবার বলেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। তাহলে আমরা এখান থেকে কি লিখব? এক্ষেত্রে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন আমাদের পেয়ে যাচ্ছি আমরা কত? 48.6 কেজি। তাহলে সুতরাং 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন আমরা পাবো 48.6 বাই 243 কেজি। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 200 গ্রাম। আমরা এখানে 1000 দিয়ে প্রথমে গুণ করবে, গুণ করলেই পেয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা করি 48.8 ইন্টু 1000 বাই 243 গ্রাম যদি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 200 গ্রাম।
তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন আমরা হয়ে যাবে 200 গ্রাম। তাহলে প্রথমে আমাদের যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখলাম যে চায়ের ওজন কত, মানে চা কোথায় রয়েছে, বাক্সের ভেতরে রয়েছে, তাহলে চায়ের আয়তনটা আমরা পেলাম বাক্সের ভেতরের দিকের আয়তনের সাথে সমান। আর চায়ের ওজন আমরা কি করে পাবো, টোটাল বাক্স মানে চা সমেত বাক্সের যা ওজন তার থেকে আমাদের শুধু মানে খালি বাক্সের ওজন যদি বার করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাব চায়ের ওজন। তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম, মানে 48.6 গ্রাম, 6 কেজি, এতে গ্রামে কনভার্ট করলাম 48.6 ইন্টু 1000 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন আমরা 243 দিয়ে ভাগ করে দিয়ে পেয়ে গেলাম 200 গ্রাম। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে একটি রাস্তা উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করতে হবে। আবার বলে দিচ্ছি, একটি রাস্তা উঁচু করতে হবে, সেই রাস্তার দুপাশে 30টি সমান গভীর এবং সমান মানের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি যে উঠবে সেটা দিয়ে রাস্তাটা উঁচু করতে হবে। প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ আমাকে বলা হয়েছে 14 মিটার এবং 8 মিটার দৈর্ঘ্য প্রস্থ বলা হয়েছে, এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে। তার মানে যে 2520 ঘনমিটার যে মাটি লাগলো আমাদের, সেটা কোথা থেকে উঠলো, সেটা এই যে টোটাল আমাদের 30টি সমান গভীর আয়ত ঘনাকার গর্ত যে খোঁড়া হয়েছিল সেখান থেকে উঠলো। তাহলে 30টি গর্তের আয়ত ঘনাকার গর্তের মাটির আয়তন হচ্ছে আমাদের 2520 ঘনমিটার। তাহলে আমাদের প্রতিটি গর্তের গভীরতা আমাদের নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা প্রথমেই যেটা লিখব, ধরা যাক প্রতিটি গর্তের গভীরতা x মিটার, ঠিক আছে, x মিটার। আর প্রতিটি গর্তের কি রয়েছে, সুতরাং প্রতিটি গর্তের মাটির আয়তন, এটা কত হয়ে গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য আমরা এখান থেকে দিয়েছিলাম 14.8, আর এটা হচ্ছে x ঘনমিটার, ঠিক আছে। তাহলে সুতরাং 30টি গর্তের মাটির আয়তন কত দেওয়া রয়েছে, 30 ইন্টু এটা হবে, এক একটা যদি এটা হয় 14 ইন্টু 8 ইন্টু x ঘনমিটার হয়, তাহলে 30টার হবে 30 দিয়ে গুণ ঘনমিটার। তাহলে এই যে মাটি পেলাম সেটাই হচ্ছে আমাদের রাস্তা যে লেগেছে তার মাটি। প্রশ্নানুসারে 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x, এটাই হচ্ছে আমরা পেয়েছিলাম 2520। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব x এর মান 2520 ডিভাইডেড বাই 30 ইন্টু 14 ইন্টু 8, ঠিক আছে। এবারে ক্যালকুলেশনটা নিজেকে করতে হবে, এখান থেকে 0 3 8 4, তাহলে এখান থেকে হয়ে গেল এটা 4 হয়ে গেল, 14 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে হাফ। সুতরাং প্রতিটি গর্তের গভীরতা হাফ মিটার, ঠিক আছে। প্রতিটি গর্তের গভীরতা আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 3520 ডিভাইডেড বাই 30 ইন্টু 14 ইন্টু 8। আমরা ক্যালকুলেশনটা আরেকবার দেখব,
2520 divided by 30 into 14 divided by 8, 0.75 বেরোচ্ছে। ক্যালকুলেশন আমাদের একটু ভুল হয়েছে, 0.75, 3/4 আমাদের ক্যালকুলেশন হবে, 0.75 মিটার। এখান থেকে তোমরা ঠিক করে ক্যালকুলেশনটা করবে। 2520 divided by 30 into 14 into 8, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি গর্তের গভীরতা আমরা পেয়ে যাব 3/4 মিটার বা 75 সেন্টিমিটার। 3/4 মিটার বা হচ্ছে আমাদের 75 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি সবাই সঠিকভাবে এই অঙ্কটা বুঝেছ। বন্ধুরা, এবার আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব, একটু বড় অঙ্ক। সেটা বলছে একটি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। একটি আয়তঘনের, যদি আয়তঘন দেওয়া থাকে, তার সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। প্রমাণ করো আয়তঘনটি একটি ঘনক। আমরা ঘনক নিয়ে আলোচনা করব। ঘনক মানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান। ঘনকটা একটা আয়তঘন, তার আয়তঘনের যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয়, কিন্তু ঘনকের তিনটেই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তো দেখাতে হবে যে আয়তঘনটি একটি ঘনক হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি কিন্তু সমান হবে। তো প্রথমে আমরা ধরা যাক আয়তঘনটির দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক ও উচ্চতা c একক। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 2 into ab plus bc plus ca বর্গ একক। আর কি দেওয়া রয়েছে? কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য দেওয়া হয়েছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। এবার প্রশ্নানুসারে আমাদের কি বলা হয়েছে সেটা আগে দেখি। প্রশ্নানুসারে ভালো করে বোঝো। বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে কোনটা হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি ইন্টু তার অর্ধেক হলো এটা, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কর্ণের দৈর্ঘ্যের বর্গ। যদি আমরা নিই, আমরা এরকম, যদি আমরা পুরোটা লিখি একবার ডেসক্রিপশন, তাহলে এরকম বিষয়টা দাঁড়ায়। তাহলে অর দিয়ে আমরা কি পাচ্ছি? এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সবগুলোকে আমরা এদিকে নিয়ে আসলে দেখতে এরকম হবে। সব এদিকে নিয়ে এসে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এইটা আমরা হবে, আমরা জানি এটা জিনিস আমরা আগেও করেছি। এইটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে তিনটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হয়েছে, তাহলে অবশ্যই প্রত্যেকটি বাস্তব সংখ্যা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে a ইজ ইকুয়াল টু বি হবে, বি ইজ ইকুয়াল টু সি এবং সি ইজ ইকুয়াল টু এ হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। অর্থাৎ আয়তঘনটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ্য সমান। এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ এবং উচ্চতা হচ্ছে আমাদের সি ধরেছিলাম। তাহলে দেখলাম a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়েছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এটা একটি ঘনক হবে। যদি ঘনক না বলে, অনেক সময় বলে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত
1:1:1। ঠিক আছে, আমরা এবার যে অঙ্কটা করব সেটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য 20 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 25 মিটার। ভালো করে বোঝো, একটি আয়তঘনকের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, কর্ণের দৈর্ঘ্য 25 মিটার এবং আয়তন বলেছে 2160 ঘনমিটার। এটা আমাদের বলা হয়েছে। কর্ণ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং আয়তনও দেওয়া রয়েছে। এই আয়তঘনকের প্রস্থ এবং উচ্চতা জানতে চাইছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো। ধরা যাক দৈর্ঘ্য a মিটার, প্রস্থ হচ্ছে b মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু উচ্চতা দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আমরা প্রথমে ধরবো হচ্ছে প্রস্থ a মিটার আর উচ্চতা আমাদের হচ্ছে b মিটার, এটা ধরেছি। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে আমাদের? কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটু বড় অঙ্ক, ধৈর্য সহকারে বুঝতে হবে। কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার। দৈর্ঘ্য দিয়েছে আমাদের 20, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মিটার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি √400 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মিটার। ওকে, আর কি দিয়েছে? আয়তন। আয়তন কত হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 20 ইন্টু a ইন্টু b ঘন মিটার, অর্থাৎ 20ab ঘন মিটার। এই দুটো কন্ডিশন আমাকে কিন্তু দিয়েছে। এইবার দেখো, এখান থেকে দেওয়া রয়েছে প্রশ্নানুসারে কি কি পাচ্ছি। প্রশ্নানুসারে আমাদের 20ab মানে আয়তন আমাকে কিন্তু দিয়েছিল 2160। তাহলে এখান থেকে ab আমরা কত পেলাম? 2 0 0 কাটলো, এখানে পেয়ে গেলাম 108। এটা আমরা ডট ডট করে 1 নম্বর দিয়ে নিচ্ছি। ab হচ্ছে 108। আর কি দেওয়া হয়েছে? কর্ণ। আবার 400 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাকে দিয়েছে 25। যদি বর্গ করি তাহলে হয়ে যাবে 400 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা পেয়ে যাব হচ্ছে 225। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আমাকে a আর b দুটোর মানই বের করতে হবে এই দুটো কন্ডিশনের সাহায্যে। এই জিনিস আমরা আগেও অনেক করেছি, তো এবারও করব। তাহলে এইখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা জানি 225। তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 225। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার 2ab। তাহলে হচ্ছে 2ab মানে আমরা কত পাচ্ছিলাম? হচ্ছে 216। তাহলে 225 প্লাস 216, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1 4 441, অর্থাৎ a প্লাস b আমরা পেয়ে যাচ্ছি 21। এটা আমাদের 3 নম্বর, কারণ ধনাত্মক মান গ্রহণ করব। a প্লাস b হচ্ছে 21। ঠিক আছে, এইটা হলো। এবার আমরা আবার একই রকম ভাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 225, এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 225। আর আমাদের a মাইনাস b হোল স্কোয়ার কত হয়ে যাবে? 225 মাইনাস 116। তার মানে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব 6 9 পেয়ে যাব। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি 225 মাইনাস 116। আমাদের এখান থেকে কাটাকুটি করে কত হবে? এখান থেকে আমরা পেয়ে যাব 109। a মাইনাস b আমাদের পেয়ে যাচ্ছে এখান থেকে 225 মাইনাস 216, আমরা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, এখান থেকে পেয়ে যাচ্ছি 9। 225 মাইনাস 216, এখান থেকে আমরা 9 পেয়ে যাব। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে a মাইনাস b পেয়ে যাব হচ্ছে
3, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। এবার আমরা একটু ক্যালকুলেশনে আসি। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো যে a মাইনাস বি এর মান প্লাস মাইনাস 3 হওয়াটাই উচিত। তার কারণ a বড় না b বড় এ সম্বন্ধে কিন্তু কিছু বলা নেই। ঠিক আছে, প্রস্থ ছোট হতে পারে, উচ্চতা বড় হতেই পারে, কোনো অসুবিধা নেই তার জন্য। বা দুটো কন্ডিশন নিয়েই কিন্তু আমরা করব। তাহলে প্রথমে আমাদের 1 নম্বর ঘটনা দিয়ে আমরা আসি। a প্লাস বি হচ্ছে 21 আর a মাইনাস বি হচ্ছে আমাদের 3। এটা যদি হয় তাহলে 2a is equal to 24। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a হচ্ছে 12। তাহলে সুতরাং আমরা এখান থেকে b পেয়ে যাব হচ্ছে 21 মাইনাস 12। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 21 মাইনাস 12 কত হয়ে যাবে 9। তাহলে প্রস্থ এখান থেকে আমাদের পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার, উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি 9 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। আবার আরেকটা কন্ডিশনও এখানে হতে পারে 2 নম্বর দিয়ে, যে a প্লাস বি আমাদের 21 আর a মাইনাস বি মাইনাস 3ও হতে পারে, আপত্তি নেই। তাহলে 2a ইজ ইকুয়াল টু এখানে হয়ে গেল 18, তাহলে a হয়ে যাচ্ছে 9। সুতরাং b হয়ে যাচ্ছে আমাদের 21 মাইনাস 9 অর্থাৎ 12। তাহলে এখানে যদি প্রস্থ আমাদের 9 সেন্টিমিটার ধরা হয় তাহলে উচ্চতা আমরা এখান থেকে পেয়ে যাব 12 সেন্টিমিটার। দুটো ঘটনাই কিন্তু আমাদের হতে পারে, কারণ আয়তঘনকের সবসময় যে দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে, উচ্চতা ছোট এরকম কোনো ব্যাপার নেই। দৈর্ঘ্য বড়, প্রস্থ এর মধ্যে যে কোনো কিছু বড় ছোট হতে পারে, এ নিয়ে কোনো আপত্তি নেই। তাহলে প্রস্থ বড় হলে উচ্চতা ছোট হবে এরকম কোনো কনসেপ্ট নেই। প্রস্থ ছোট হতে পারে, উচ্চতা অনেক লম্বা হতে পারে। আমরা দেখি না অনেক বড় বড় বিল্ডিং যা তৈরি হয়েছে সেখানে তার প্রস্থ নিচের দিকটা ছোট এবং উচ্চতা অনেক বড়। সেই হিসাবে আমরা এক্ষেত্রে কিন্তু দুটো অ্যান্সার পাবো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করে বুঝতে পেরেছো। আমরা এই ভিডিওতে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন বোর্ডে দিয়েছি 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তঘনাকার চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চার মধ্যে আবার অর্ধেক জল পূর্ণ আছে। ঠিক আছে, অর্ধেক জল পূর্ণ আছে। এই চৌবাচ্চায় আরো 630 লিটার জল আমাদের ঢেলে দেওয়া হলো। আমি যদি ছবি আঁকি, আয়তঘনাকার চৌবাচ্চা এইরকম। ঠিক আছে, এর দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার মানে 21 ডেসিমিটার, আর প্রস্থ হচ্ছে আমাদের 15 ডেসিমিটার। এর উচ্চতা কত আমাদের কিন্তু কিছু বলা নেই, কিন্তু বলছে অর্ধেক জলপূর্ণ আছে। এইবার প্রথম আমরা আসি আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার মানে 21 ডেসিমিটার এবং প্রস্থ 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। এখানে কথা হচ্ছে কেন ডেসিমিটারে কনভার্ট করলাম, কারণ এখানে রয়েছে 630 লিটারের একটা কথা বলা হয়েছে। আমরা জানি 1 লিটার হচ্ছে 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এইবার ধরা যাক অর্ধেক জল পূর্ণ আছে, এরকম আমরা কল্পনা করতে পারি এতটা আমাদের জল পূর্ণ আছে। ঠিক আছে, এবার যদি এখান থেকে আমরা 630 লিটার জল ঢেলে দিই তাহলে জল কিছুটা উঠবে। আগে যদি এই পজিশন থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কিছুটা উঠে যাবে, উঠে পরবর্তী পজিশন এরকম হবে আমাদের।
তাহলে যে এতটা জল যে আমাদের উঠলো, এই জলটা আমাদের কিরকম দেখতে হলো? এটা সে আয়ত ঘনাকৃতি জল হলো। ঠিক আছে, এই যে আয়ত ঘনাকৃতি জলস্তম্ভ হলো, তার দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার, এবং উচ্চতা আমরা ধরে নেব যে x ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইটুকু যে আমাদের বৃদ্ধি পাচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের x ডেসিমিটার। অর্ধেক জলপূর্ণ বলা হয়েছে, অর্ধেকটা কত আমরা জানি না, কারণ যেহেতু চৌবাচ্চাটির কত যে উচ্চতা সেটা আমাদের বলেনি। সেটা হতে পারে 15 ডেসিমিটার, হতে পারে 100 ডেসিমিটার। তো দেখো, যদি অর্ধেক জলপূর্ণ থাকলে যে পরিমাণ জল উঠবে, আমার কম জল থাকে, তাহলে কিন্তু একই পরিমাণই জল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, কারণ এটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সেম, উঠবে কিন্তু সোজা ওপর দিকে উঠবে। যদি তোমার কোনো জল এখানে নাও থাকে, যদি ফাঁকা থাকে, তাহলে 630 লিটার জল ঢাললেও কিন্তু একই পরিমাণ জল কিন্তু ওপরে উঠবে, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ সেম আছে। বৃদ্ধি পাওয়ার জায়গা হচ্ছে শুধু ওপরের দিকে, সাইডে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবার কোনো জায়গা নেই, কারণ এটা সমস্ত দিকই হচ্ছে সেম। তো আমরা ধরা যাক জলস্তর x ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে সুতরাং উত্থিত আয়ত ঘনাকৃতি জল স্তম্ভের আয়তন, এটাও কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে। দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 15, আর এটা হচ্ছে x ঘন ডেসিমিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে 21 ইন্টু 15 ইন্টু x লিটার। পাশে কিন্তু অবশ্যই লিখতে হবে 1 ঘন, যেহেতু 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। ওকে, তাহলে প্রশ্নানুসারে আমরা এখান থেকে কি পাচ্ছি? 21 ইন্টু 15 ইন্টু x, এটাই হচ্ছে 630। তাহলে x হয়ে যাচ্ছে আমাদের 630 বাই 21 ইন্টু 15। তাহলে এটা 3 দিয়ে কাটলো, 30 হয়ে গেল, 15 দিয়ে কাটলো 2 হলো। সুতরাং জলস্তর 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, জলস্তর 2 ডেসিমিটার বৃদ্ধি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আমরা আজকের ভিডিওতে 6টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। 6টি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বড় অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে স্টাডি করলে অন্যান্য অঙ্কগুলো সহজে পারবে। ঠিক আছে।